হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পজিটিভ থিঙ্কিং। ভিডিওর বিষয়বস্তুটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণীর গণিত। দেখো এখানে তোমাদের যে মাল্টিপল চয়েস কোশ্চেন কিছু দেওয়া রয়েছে, তারপরে হচ্ছে ট্রু ফলস দেওয়া রয়েছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দেওয়া রয়েছে, আর এখানে একটা উপপাদ্য তোমাদেরকে বলেছে। তো এখান থেকে আমি তোমাদেরকে পড়ে কোশ্চেনগুলো পড়ে ভিডিও সময়টাকে দীর্ঘায়িত করব না। দেখো আমি এখানে কোশ্চেনগুলো লিখেও নিয়েছি আমার কপিতে, প্লাস আমি কিন্তু তার আনসারটা করে দিয়েছি। তো এখানে দেখো এমসিকিউ যে প্রথম এমসিকিউটা বলেছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই এবং 5x = 3y হলে ভেদ ধ্রুবকের মান কত হবে। তো দেখো এখানে তোমাদের দেওয়া ছিল এক্স প্রপোর্শনাল টু ওয়াই আর 5x = 3y, তাহলে ভেদ ধ্রুবকের মান কত। তোমাদের আনসারটা হয়ে যাবে কিন্তু ডি ইজ দি রাইট আনসার 3/5। এবার কেন এই আনসারটা তোমরা সেটা একটু বুঝে নাও। দেখো দেওয়া আছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, তাহলে এই প্রপোর্শনাল সাইন তুলে যদি তুমি ইকুয়াল সাইন আনতে যাও তাহলে তোমাকে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, সেটাকেই বলছি কে হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে এক্স = ky। এবার এখান থেকে তুমি তার মানে কী পেয়ে গেলে যে এক্সের মানটা ইন টার্মস অফ কে অ্যান্ড ওয়াইতে পেয়ে গেলে। তাহলে তোমার আরেকটা ইকুয়েশন কী দেওয়া ছিল যে 5x = 3y, তাহলে তুমি এক্সের প্লেসে এই কে ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দেবে। এই জন্য আমি রাইট সাইডে সিন্স বলে লিখে দিয়েছি x = ky। তাহলে এখানে এক্সের স্থানে যদি তুমি কে ওয়াইটা লিখে দাও তাহলে দেখো এখানে তোমার কী থাকছে যে না 5 × ky = 3y। তাহলে তুমি বোথ সাইড থেকে যদি তুমি ওয়াইকে তুলে দাও তাহলে দেখো 5k = 3। তাহলে এখান থেকে কে এর ভ্যালু কত হয়ে যাবে না 3/5। এই জন্য তোমাদের ডি আনসারটা কিন্তু রাইট আনসার। সেকেন্ড প্রবলেমটা দেখো বলছে অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং ফতেমা 6,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হলো। তো দেখো তোমাদের এখানে মূলধনটা কিন্তু আলাদা এবং কত সময় কিন্তু মূলধনের জন্য টাকাটা ছিল সেটাও কিন্তু আলাদা। দেখো এখানে 5,000 টাকা, এখানে 6,000 টাকা মূলধন আলাদা। এখানে দেখো 9 মাসের জন্য ব্যবসা করেছে, এখানে দেখো 5 মাসের জন্য ব্যবসার কাজে নিয়োজিত করেছে, তাহলে আলাদা সময়। তো তোমরা এখান থেকে দেখে নাও আনসারটা তো হবে 3:10 3:2। তো কেন যে ওই আনসারটাকে চুজ করছি সেটার কারণটা তোমরা একবার বুঝে নাও। বলছে অমল 5,000 টাকা 9 মাসের জন্য ব্যবসার কাজে নিয়োজিত করেছিল, এই জন্য অমলের লভ্যাংশের পরিমাণ হচ্ছে 5,000 × 9, তাহলে 5 নং 45,000 টাকা। আর ফতেমা কিন্তু 6,000 টাকা 5 মাসের জন্য ব্যবসার কাজে নিয়োজিত করেছিল, তাহলে এই জন্য ফতেমার লভ্যাংশের পরিমাণ হচ্ছে 6,000 × 5, তাহলে কত হচ্ছে 5 × 6 = 30,000 টাকা। ঠিক আছে, এবার এই 45,000 আর এই 30,000 এর কিন্তু অনুপাত করতে হবে, রেশিও করতে হবে, তাহলে তুমি পেয়ে যাবে। তাহলে দেখো এখানে লিখবে যে লভ্যাংশের অনুপাতটা কত হবে, দেখো 45,000 = 30,000। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি তুমি 3টে শূন্যকে যদি তুলে দাও তাহলে তুমি দেখো 45 আর 30 পাবে, তাহলে 15 দিয়ে কাটাকাটি করলে 3 15 45, 15 দিনে 30, তাহলে 3:2। তাহলে এই ইজ দ্য রাইট আনসার। এবার তার 3 নম্বর যে এমসিকিউটা ছিল বলছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে এবং ও কিউ 9 সেন্টিমিটার, পি ও 15 সেন্টিমিটার হলে পি কিউ এর দৈর্ঘ্য কত। দেখো এখানে আনসার টু বি রাইট 15 √15² - 9² এত সেন্টিমিটার, এটা হচ্ছে রাইট আনসার। তো তোমরা একবার এখান থেকে ডায়াগ্রামটা দেখে কি করে আনসারটা হচ্ছে সেটা দেখে নাও। দেখো ও কেন্দ্রীয় একটা বৃত্ত বলেছিল, সেই জন্যই দেখো এটা ওকে কেন্দ্র করে আমি একটা বৃত্ত এঁকেছি। তার বলছে কোনো একটা বহিস্থ বিন্দু দেখো পি, সেখান থেকে যদি আমরা স্পর্শকটা ড্র করি, হ্যাঁ, আর তার কেন্দ্র থেকে যদি একটা রেখাকে যদি আমরা যোগ করি তাহলে স্পর্শকের সাথে তোমরা জানো সকল সময় যে কেন্দ্রগামী কোনো সরল রেখা সেটা 90 ডিগ্রি কোণে থাকে। তাহলে এটা কি হচ্ছে, একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। তো সমকোণী ত্রিভুজের যে সমকোণ 90 ডিগ্রি, তার উল্টো দিকের বাহুটা কী হয়, অতিভুজ। তাহলে তোমাদের এখানে অতিভুজ সমান সমান বা ওপি সমান সমান তোমরা লিখতে পারো 15 সেন্টিমিটার, আর ও কিউটা লম্ব সমান সমান লিখতে পারো 9 সেন্টিমিটার, আর পি কিউটা হচ্ছে ভূমি। এটা তোমাকে বের করতে হবে। তাহলে ত্রিভুজ কিউ ও পি সমকোণী ত্রিভুজ হলে অতিভুজের স্কোয়ার সমান সমান তোমরা জানো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে লম্ব স্কোয়ার মানে ওপি স্কোয়ার = ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। এইখান থেকে দেখো তুমি কোন কিসের ভ্যালু জানো তোমাকে বের করতে হবে, পি কিউ। তাহলে এটাকে তুমি লেফটে নিয়ে চলে এলে, তারপরে এই ওপি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার, তাহলে শুধু পি কিউ বের করতে গেলে √ওপি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার। ওপির ভ্যালু তোমার 15, তাহলে 15² মাইনাস ও কিউর ভ্যালু 9, তাহলে 9²। তাহলে এটা এখান থেকে তাহলে তোমার আনসারটা হয়ে যাবে কি বি। দেখো √15² - 9² এত সেন্টিমিটার। বোঝা গেছে। দেখো 4 নম্বরে যে এমসিকিউ আছে সেখানে বলছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16, খুব ইম্পর্টেন্ট। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা তোমাদেরকে জানতে হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে 15:26, তাহলে বের করতে বলেছে যে আয়তনের অনুপাতটা কত। রাইট আনসার তোমাদের ডি 125:64। কেন সেটা একবার তোমরা দেখো। তাহলে তোমরা ধরে নেবে বা মনে করি প্রথম গোলকের ব্যাসার্ধ r1 একক, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2 একক। তাহলে প্রশ্নানুসারে এদের যে বক্রতলের ক্ষেত্রফল তোমরা সকলে জানো 4πr,
আর স্কোয়ার। তাহলে এখানে দেখো যেহেতু দুটো আর আছে তাহলে এই জন্য 4πr1² ইস টু 4πr2², এটা ইকুয়ালস টু 25:16। তাহলে 4πr1² ডিভাইডেড বাই 4πr2² ইকুয়ালস টু 25/16 হবে। ঠিক আছে, এইবার এখান থেকে দেখো তোমাদের 4π যদি কেটে যায় তাহলে r1² ডিভাইডেড বাই r2² ইকুয়ালস টু 25/16 থাকে। তাহলে তোমরা নেক্সট লাইনে লিখতে পারো যে r1/r2 ইকুয়ালস টু √25/16। তাহলে 25কে যদি রুট করো তাহলে 5 আসে, 5 মাল্টিপ্লাইড উইথ 5 মিনস 25, আর 4 মাল্টিপ্লাইড উইথ 4 মিনস 16। তাহলে r1/r2 ইকুয়ালস টু 5/4। তাহলে আয়তনের অনুপাত তোমাদের এখান থেকে কত হচ্ছে, আয়তনের ফর্মুলা কিন্তু এবার তোমাকে জানতে হবে। 4/3πr³ তোমাদের আয়তনের ফর্মুলা। তাহলে এখানে কি হবে না 4/3πr1³ ইস টু 4/3πr2³। এবার এটাকে যদি তুমি ভাগ করো তাহলে দেখো যে 4/3π কেটে যাচ্ছে, তাহলে অনলি পড়ে থাকছে r1³ ডিভাইডেড বাই r2³। এটাকে যদি তোমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে r1/r2³ করো তো তোমরা দেখো একটুখানি আগেই তোমরা বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা থেকে তোমরা বের করেছো r1/r2 এর ভ্যালু হচ্ছে 5/4। তাহলে 5/4³ তো এখান থেকে তাহলে তোমাদের এটা হয়ে গেল যে 5 3 বার 5কে গুণ করলে 125, 3 বার 4কে গুণ করলে 64। তাহলে আনসার হয়ে গেল 125:64। ঠিক আছে, ডি ইজ দ্য রাইট আনসার। এইবার দেখো তোমাদের সত্য মিথ্যা ট্রু ফলসের আমরা ওখানে যাব, ট্রু ফলসের প্রশ্নগুলো তোমাদেরকে করে দেবো। এই কোয়েশ্চেনটা কিন্তু একটু কনফিউজিং টাইপের, তোমরা কিন্তু একদম গুলিয়ে ফেলবে না। আমি তোমাদের বইয়ের সোর্স বলে দেবো স্ট্যান্ডার্ড, হ্যাঁ। অনেকে কিন্তু ওটা মিথ্যা হিসেবে ধরে নেয়, কিন্তু এই আনসারটা কিন্তু সত্য হবে। এটা হচ্ছে তোমাদের বইয়ের কোষে থেকে 20-14 1 নম্বরের MCQ এর মধ্যে কোশ্চেনটা ছিল। এটা তোমাদের এখানে ট্রু ফলস হিসেবে দিয়েছে, কোনো ব্যাপার না। বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 2π রেডিয়ান। এবার যেহেতু ঘড়ির কাঁটা তোমরা সকল সময় জানো যে ক্লকওয়াইজ ডিরেকশানে ঘুরে, মানে ঘড়ির কাঁটার দিকেই সকল সময় ঘুরতে থাকে, উল্টো দিকে তো আর ঘোরে না। তাহলে তোমাদের একটা আর বইয়ে একটা স্টেটমেন্ট বলা আছে যে ঘূর্ণায়মান রশ্মির ক্ষেত্রে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে কিন্তু ঘনত্ব কোণ উৎপন্ন হয়, আর যদি উল্টো দিকে আর যদি ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে কিন্তু ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। তাহলে যেহেতু এই ডিরেকশানটা মিনিটের কাঁটার ডিরেকশানটা কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশান, এই ক্ষেত্রে অনেকে ভাববে যে এখানে 2πটা না হয় কিন্তু -2πটা হতো। তো অবশ্যই দেখো ঘড়ির কাঁটা তো ওই ডিরেকশানেই ঘুরবে। আর তাছাড়া দেখো এখানে বলেছে যে ঘড়ির কাঁটার প্রান্তবিন্দু, আর ওখানে তোমাদের স্টেটমেন্টটা দেওয়া আছে যে ঘড়ির যে ঘূর্ণায়মান রশ্মির প্রান্তবিন্দুটাকে ফিক্সড করতে হয়। এই জন্য কিন্তু ওখানে যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে ঘুরলে কিন্তু পজিটিভ কোণ হয়, আর ক্লকওয়াইজ ডিরেকশানে ঘুরলে কিন্তু নেগেটিভ কোণ হয়। ঘড়ির ক্ষেত্রে কিন্তু এটা যেমন আছে তেমনই থাকবে। তো তোমরা ওখানে দেখবে ওই যে ওই আনসারটাতে কিন্তু 2π দেওয়া আছে, এই জন্য তোমাদের এই স্টেটমেন্টটা হয়ে যাবে কিন্তু ট্রু। ঠিক আছে, আমি এখানে ঘড়ি এঁকে তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা একদম কোশ্চেনটাতে কনফিউজ হবে না বা গোলানোর চেষ্টা করবে না। অবশ্যই তোমরা তোমাদের বইয়ের হেল্পটাও নিতে পারো, আমি বইয়ের লাইনগুলো এখানে লিখে দিয়েছি। 2 নম্বর MCQ দেখো বলছে ত্রিভুজ ABC এর BC বাহুর উপরে BD এমন একটি বিন্দু যে AD পারপেন্ডিকুলার টু BC। সুতরাং যে ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ CAD, এটা কিন্তু মিথ্যা হবে। এই জন্য আমি তোমাদের এখানে দুটো ফিগার ড্র করেছি। তোমাদের ফার্স্ট ফিগারটা দেখলে তোমাদের মনে হবে না স্টেটমেন্টটা ট্রু। দেখো বলেছিল ABCD একটি ত্রিভুজ, তার বলেছিল দেখো এই AD পারপেন্ডিকুলার টু BC, তাও হয়েছে। তাহলে দেখো তোমরা যে ABD আর ACD এই ত্রিভুজটা কি সর্বসম দেখতে পাচ্ছ তো, কিন্তু তার এইবার এখানে আসো, এই যে ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এই ত্রিভুজটাও দেখো ABC একটি ত্রিভুজ যার AD পারপেন্ডিকুলার টু BC, কিন্তু এখানে কি তোমাদেরকে জেনারেল ভিউ তোমাদের চোখে মানে আই অবজারভেশনে কি মনে হচ্ছে যে এই ত্রিভুজ ADB আর ত্রিভুজ ADCটা সর্বসম হতে পারে না তো। কারণ এইটা কখন সর্বসম হয়, যদি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতো বা এক সমকোণ হতো, তখন যদি লম্ব হতো তখন কিন্তু এটা সর্বসম হতো। অন্য কোনো ক্ষেত্রে কিন্তু সর্বসম হবে না, এই জন্য স্টেটমেন্টটা হয়ে গেল ফলস। ঠিক আছে, 3 নম্বর যে সত্য মিথ্যাটা দেওয়া আছে বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা, তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তাহলে দেখো এখানে একটা আমি শঙ্কু এঁকেছি, এটা দেখো তার উচ্চতা OB, আর ABটা দেখো তির্যক উচ্চতা, আর এটা দেখো ব্যাসার্ধ। তো এবার এটাকে যদি তুমি সমকোণী ত্রিভুজ হিসেবে কনসিডার করে দেখো তাহলে এই কোণটা 90 ডিগ্রি, আর এটা দেখো ভূমি, আর OBটা দেখো লম্ব, আর ABটা দেখো অতিভুজ। তাহলে অবশ্যই আমি এখানে এটা লিখে দিয়েছি, দেখো এটা 90 ডিগ্রি হয়, আর ইকুয়ালস টু আর ব্যাসার্ধ বা ভূমি, আর এখানে H উচ্চতা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব, AB হচ্ছে H' তির্যক উচ্চতা বা এটা অতিভুজ। তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ হবে, এই জন্য স্টেটমেন্টটা কিন্তু ট্রু। ঠিক আছে, 4 দাগের যে MCQটা বলেছে দেখো বলছে শুভেন্দু ও নৌসদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হয়। তাহলে দুজনের টাকার পরিমাণ কিন্তু আলাদা, কিন্তু ক্ষতিটা একসাথে বলে দিয়েছে যে
75 টাকা হয়েছে। এবার ক্ষতিটা হলে শুভেন্দুর আবার আলাদা করে বলছে যে শুভেন্দুর তাহলে ক্ষতি হয় 30 টাকা। এটাকে তোমাকে জাস্টিফাই করতে হবে। দেখো স্টেটমেন্টটা ফলস, কারণ আমরা ওই 30 টাকাটা পাবো না, ঠিক আছে, এই জন্য কিন্তু এটা হয়ে গেল ফলস। তো কেন যে এটা হচ্ছে সেই কারণটা একবার দেখে নাও। শুভেন্দু ও নৌসাদের মূলধনের অনুপাত দেখো, মূলধনের অনুপাত যদি করো তাহলে 1500:1000, তাহলে এখান থেকে 2 শূন্য তুলে দিলে 15:10, তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে 3 5 15, 5 2 10, 3:2। তাহলে শুভেন্দু যদি আনুপাতিক ভাগার করো তাহলে দেখো 3/5, 3 ডিভাইডেড বাই 2 + 3 মানে 5। তাই 75 টাকার মধ্যে শুভেন্দুর কত ক্ষতি হচ্ছে না 75 গুণ 3/5, তাহলে 3 15 75, তাহলে 15 গুণ 3 মানে কত 45 টাকা। তাহলে এখানে যে স্টেটমেন্টটা তোমাদেরকে বলেছিল শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা, এই জন্য কিন্তু ওটা ফলস হয়েছে। শুভেন্দু না বলে যদি নৌসাদ বলতো তাহলে কিন্তু স্টেটমেন্টটা ট্রু হয়ে যেত। এবার আমি দেখো আলাদা করে আবার নৌসাদেরটাও দেখিয়েছি, তোমরা যেহেতু এটা লেস ইম্পর্টেন্ট দেখানোর দরকার নেই, তখন আমি বোঝানোর সুবিধার্থে তোমাদের একবার বলেছি। তার আনুপাতিক ভাগারটা কত হয় দেখো 2/5, আর 75 টাকার মধ্যে তাহলে নৌসাদের কত ক্ষতি হয় 75 গুণ 2/5, তাহলে 5 15 75, 15 দুগুণ 30 টাকা। তাহলে যে ক্ষতিটা তোমাদের কোশ্চেন পেপারে দেওয়া আছে ওটা কিন্তু নৌসাদে, তো ওখানে কোশ্চেনে যদি নৌসাদ লেখা থাকতো শুভেন্দুর জায়গাতে তাহলে কিন্তু স্টেটমেন্টটা ট্রু হয়ে যেত। এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে কনসেপ্টটা। তারপরে 3 দাগে দেখো এখানে বলছে একটি বৃত্তের 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে π/6 পরিমাণের কোণ উৎপন্ন করে, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং সংক্ষিপ্ত উত্তরধর্মীতে তোমাদেরকে বলা আছে, বেশি বড়ও করতে পারবে না তোমরা। দেখো এই যে 5.5 এটা কত বৃত্তচাপের দৈর্ঘ্য, তো আমি যদি একটা ও কেন্দ্রীয় বৃত্ত যদি এরকম ড্র করি, তার থেকে যদি আমি ও এটা হচ্ছে আমার রেডিয়াস, এখান থেকে যদি একটা কোণ আমি ড্র করি, আর এইখান থেকে এটা যেটা হচ্ছে আমার এই এবি এটা হচ্ছে আমার বৃত্তচাপ, ঠিক আছে। তাহলে এই যে বৃত্তচাপের যে দৈর্ঘ্যটা দেখো স্মল পি আমি ধরে নিয়েছি, যে দেওয়া আছে বৃত্তচাপের দৈর্ঘ্য পি = 5.5 সেন্টিমিটার, প্রদত্ত বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে আমি ধরে দিয়েছি থিটা, থিটা = π/16, ঠিক আছে। তাহলে এবার ধরি দেখো বৃত্তের ব্যাসার্ধ = r সেন্টিমিটার, ও এ = r সেন্টিমিটার। এইবার একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, তোমরা অবশ্যই এই ফর্মুলাটা মনে রাখবে, যে বৃত্তের বৃত্তচাপ সমান বৃত্তের রেডিয়াস গুণিতক বৃত্তের কেন্দ্রে যে কেন্দ্রীয় কোণ উৎপন্ন করে তার সাথে সমান। এই জন্য পি = এখানে r থিটা আমি এটা লিখেছি, পি = বৃত্তচাপ, r = রেডিয়াস, থিটা = কেন্দ্রে উৎপন্ন কোণ। এবার পি এর ভ্যালু তোমার দেওয়া আছে 5.5, আর এর ভ্যালু তো তোমাকে বের করতে হবে, আর থিটা বলে দিয়েছে π/16, ঠিক আছে। এইবার তুমি দেখো ক্যালকুলেশন কী করে করবে, যে 5.5 = r ইন্টু পাই এর ভ্যালু কত 22/7, তো 22/7টা আমি এখানে বসিয়ে দিয়েছি। এখান থেকে যদি তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করো তাহলে 22r = 7 × 16 × 5.5, ঠিক আছে। তাহলে r = 7 × 16 × 5.5, 5.5 এই পয়েন্টটা যদি তুলে দাও তাহলে পয়েন্টের জন্য একটা 1, আর পয়েন্টের পরে একটা সংখ্যা আছে মানে 0, তাহলে হয়ে গেল 10, আর 22টা নিচে নেমে চলে আসবে। তাহলে 11 দিয়ে কাটাকাটি করলে 11 × 2 = 22, 5 11 55, আর এখানে যদি তুমি 5 দিয়ে কাটাকাটি করো তাহলে দেখো এখান থেকে আমি এরমভাবে কাটাকাটিটা করেছি, যে 5 2 10, 5 11 55, আর 11 2 22, আর এই 2 দিয়ে কাটলে 8 2 16, আবার এই 2 দিয়ে কাটলে 4 2 8, তাহলে 4 7 28। তাহলে এখান থেকে তোমার যে রেডিয়াসের যে দৈর্ঘ্য সেটা হয়ে গেল কিন্তু 28 সেন্টিমিটার, ঠিক আছে। এইবার 2 দাগের যে অঙ্কটা বলেছিল, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার এবং আয়তন বলেছে 100 পাই, উচ্চতা 12 সেন্টিমিটার, আয়তন 100 পাই, এত ঘন সেন্টিমিটার হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে তা নির্ণয় করো। দেখো খুব সোজা অঙ্ক ছিল, দেওয়া আছে বৃত্তাকার শঙ্কুর উচ্চতা = h 12 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ r সেন্টিমিটার, তার আয়তনের ফর্মুলা তোমরা সকলে জানো 1/3 × πr²h, তাহলে 1/3 πr² h এর ভ্যালু তোমার দেওয়া আছে 12, এই জন্য বসিয়ে দিলাম। 3 দিয়ে কাটাকাটি করলে 3 4 12, তাহলে 4πr² এত ঘন সেন্টিমিটার আয়তন হয়ে গেল। এবার দেখো তোমার একটা আয়তন বইয়ে দেওয়া ছিল 100 পাই, আর তুমি ফর্মুলা থেকে একটা আয়তন পেয়েছো 4πr², তাহলে এই দুটোকে ইকুয়াল করতে পারো। তাহলে এখান থেকে দেখো বোথ সাইড থেকে যদি তুমি পাইকে তুলে দাও তাহলে 4r² = 100, তাহলে r² = 100/4, তাহলে r = কী হবে তোমার 10 × 10 মানে 100, আর 2 × 2 মানে 4, তাহলে কত 10/2 r = তাহলে কাটাকাটি করলে দেখো 5 2 10, তাহলে r এর ভ্যালু কিন্তু এখানে 5 সেন্টিমিটার। তো নির্ণয় লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু হয়ে গেল 5 সেন্টিমিটার। এবার 3 অঙ্কটা দেখো, বলছে x = yz এবং y = zx হলে দেখাও যে z একটি অশূন্য ধ্রুবক। এই অঙ্কটা তোমাদের বইয়ে আছে। তাহলে এখানে দেখো দেওয়া আছে x = yz, এবার এই প্রপোর্শনাল সাইনটাকে তুলে ইকুয়াল আনতে গেলে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, তাকে আমি ধরলাম k = ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে x এর ভ্যালু হয়ে গেল কত kyz। এবার আরেকটা কন্ডিশন দেওয়া আছে যে y = zx,
এবার এখানেও আমি যদি এই প্রপোর্শনাল সাইনটা তুলতে যাই তাহলে আমাকে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট আনতে হবে। তাহলে ওয়াই ইকুয়ালস টু আগের বার আমি কে নিয়েছিলাম, এই জন্য এটা নিলাম কে ড্যাশ। কে ড্যাশও একটি অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবার এখানে দেখো ওয়াই ইকুয়ালস টু কে, এখানে যে এক্সের জায়গাতে আমি আগের বার কত পেয়েছিলাম, কে ওয়াই জেড পেয়েছিলাম। সিন্স বলে ডান দিকে লিখে দেবে যে এক্স ইকুয়ালস টু কে ওয়াই জেড। এবার এখান থেকে ওয়াই ইকুয়ালস টু কে কে ড্যাশ ওয়াই জেড স্কোয়ার। দেখো এখানে একটা জেড, এখানে একটা জেড, দুটো জেড আছে, এই জন্য জেড স্কোয়ার। তাহলে তোমাকে জেডের ভ্যালুটা বের করতে হবে, বলেছিল জেড একটি অশূন্য ধ্রুবক, এটা তোমাকে বের করতে হবে। তাহলে জেড ইকুয়ালস টু দেখো এখান থেকে তোমার ওয়াই, তুমি যদি এখান থেকে ওয়াই ডিভাইডেড বাই কে কে ড্যাশ ডিভাইডেড বাই ওয়াই, ওয়াই ওয়াই কেটে দিলে তাহলে হয়ে গেল ওয়ান বাই কে কে ড্যাশ। তাহলে জেড ইকুয়ালস টু কী হয়ে গেল, যে রুট আন্ডার 1 বাই কে কে ড্যাশ। তাহলে এইটা দেখো এটা কিন্তু একটা অশূন্য ধ্রুবক, এর তো কিছু মান থাকবে। আর এখানে এটা ধ্রুবক কেন বলছে, দেখো ওয়ানটাও কনস্ট্যান্ট, কেটাও কনস্ট্যান্ট, কে ড্যাশটাও কনস্ট্যান্ট। তাহলে এটা হচ্ছে জেড একটি অশূন্য ধ্রুবক, এটা প্রমাণিত, বোঝা গেছে। এবার দেখো তোমাদের 4 দাগের যেটা বলেছিল যে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা তোমাদের বইয়ের পেজ নম্বর 285, উপপাদ্য নম্বর 49 এখানে দেওয়া আছে। আমি এখানে তার স্ক্রিনশটটা তোমাদের পিডিএফের মধ্যে ইনক্লুড করে দিয়েছি, তোমরা এখান থেকে অবশ্যই করে নেবে। আর এই যে পিডিএফটা তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে আমি পিডিএফটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। আর অবশ্যই তোমাদের ভালো লেগে থাকলে তোমরা ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে ওয়াল নোটিফিকেশানটা অন করে রাখবে। তাহলে তুমি সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু পেয়ে যাবে, ইম্পর্টেন্ট সাজেশনস, ম্যাথসের কমপ্লিট সলিউশন কিন্তু তুমি চ্যানেল থেকে পেয়ে যাবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে এরকম কোনো মডেল অ্যাক্টিভিটির ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।